নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনারা দীর্ঘদিন ধরে অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকার মন্ত্রটা বোধহয় খুঁজে পেয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান থেকে। হ্যাঁ, ভালো থাকার মন্ত্রটা সত্যি সত্যি কিন্তু এই অনুষ্ঠান থেকেই খুঁজে পাওয়া যায়। কারণ আপনি কিভাবে ভালো থাকবেন সেটাও যেমন এই অনুষ্ঠান থেকে গাইড করা হয়, তেমনই কিন্তু আপনার শরীরে কীভাবে রোগ বাসা বাঁধতে পারে সেগুলোও কিন্তু আপনাকে ডিটেলসে এই অনুষ্ঠান থেকেই জানানো হয়। এবং আপনার শরীরে যদি কোনো সিমটম থাকে এবং আপনি লাইভ ফোনিং প্রোগ্রামে এসে সেটা আপনি ডক্টরের কাছে শেয়ার করছেন এবং ডক্টররা কিন্তু আপনার ওই সিমটমগুলো শুনে একটা মোটামুটি আপনাকে ধারণা দিতে পারে আপনার শরীরে হয়তো এই রোগটা বাসা বাঁধছে। কিন্তু সেটা কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই চেম্বারে আসতে বলা হয়। চেম্বারে আসতে বলার একটাই কারণ দূর থেকে ওনারা সিমটমটা শুনে আপনাকে একটা ধারণা দিচ্ছেন, কিন্তু সেটা কতটা সঠিক সেটা পুরোপুরি আপনাকে গ্যারান্টি দেওয়ার জন্য বা আপনার রোগটা অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা কিন্তু যাচাই করার জন্য কিন্তু চেম্বারে যোগাযোগটা ভেরি ভেরি মাস্ট। এই জন্যই কিন্তু আপনাদেরকে চেম্বারে আসতে বলা। এবং আপনার শুধুমাত্র রোগটা তো জানলে হবে না, সেটা সুস্থ করতে হবে, নিজেকে হেলদি রাখতে হবে, ভালো থাকতে হবে। আর ভালো থাকার মূল মন্ত্রটা বোধহয় আমরা এটাই জানি বা অনেকে হয়তো জানি না যে কিভাবে ভালো থাকতে হয়। ভালো থাকতে গেলে সবার আগে কিন্তু শুধুমাত্র আমার লাইফে সমস্ত কিছু ঠিক চলছে কিন্তু আমার শরীরটা ঠিক চলছে না, এটাকে কিন্তু ভালো থাকা বলে না। ভালো থাকার মেন মূলমন্ত্র কিন্তু আমার শরীরটাকে ভালো রাখতে হবে, সঠিক চিকিৎসার মধ্যে থাকতে হবে, সঠিক গাইডলাইনে থাকতে হবে এবং আমাকে হেলদি থাকতে হবে। আমরা কিন্তু অনেকেই ভুল করি, একটা বিষয় একটুখানি ভুল হয়, এটা ভেবে থাকবেন। আমরা কিন্তু হেলদি থাকা মনে করি যে একটু ডেভেলপ চেহারা, একটু ভালো স্বাস্থ্যবোধ। আমরা যে একটু রোগা পাতলা হয় বা একটু যে স্লিম হয় আমরা কিন্তু তাকে বলি যে ও হয়তো সুস্থ নয় বা ও হেলদি নয়। না, হেলদি কথার মানে কিন্তু আপনার যেমন চেহারাই হোক না কেন, সেটা রোগা হোক, মোটা হোক বা স্লিম হোক, ভেতর থেকে ইন্টারনাল ভাবে আপনি সুস্থ আছেন, সেটাকে বলে হেলদি থাকা, একদমভাবে সুস্থ থাকাটাকে। আর আমাদের কিন্তু সুস্থ থাকাটা যেখান শরীরের সমস্ত কিছু সুস্থতা কিন্তু একটা মেন পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পেট। আমাদের পেট যদি সুস্থ থাকে, পেট যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক রোগের থেকে আমরা নিস্তার পেতে পারি। কারণ আমাদের স্টমাক, আমাদের পেট যদি ভালো না থাকে, বডি ক্লিয়ার না হয়, এই সমস্ত প্রবলেমগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু একটার পর একটা রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। শুধুমাত্র যে পেটের প্রবলেম আছে আপনার পেটেরই রোগ হবে আর অন্য কোথাও কোনো রোগ হবে না, এটা কিন্তু একদমই নয়। পেটের প্রবলেম থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগ আপনার শরীরে একটু একটু করে জায়গা করে নেবে আর আপনি সেটা বুঝতেও পারবেন না। সেই কারণে কিন্তু যে কোনো সিমটম, আপনার শরীরের যে কোনো সিমটম আপনাকে সবসময় দরজা খটখটাচ্ছে যে আপনার কিছু একটা প্রবলেম হচ্ছে শরীরে, সেই কারণে কিন্তু সিমটমগুলো আপনার শরীরে দেখা দিচ্ছে। আমরা কিন্তু সেগুলো প্রায়শই কি করি, অ্যাভয়েড করি। সেটা কিন্তু সব থেকে বড় ভুলটা আমরা করি। অ্যাভয়েড না করে সেই সিমটমগুলোকেই কিন্তু আমাদের সবার আগে দেখা দরকার এবং সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের চিকিৎসাটা করানো দরকার। সেই কারণে চলুন আজকের মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। আপনারা এই মুহূর্তে দেখছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। আজকে তো আপনি বুঝতেই পারছেন ডাক্তারবাবু যে আজকে আমরা পেটের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কিন্তু পেটের প্রবলেম নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, আমাদের ফার্স্ট কলার বন্ধু কিন্তু চলে এসেছেন। ফার্স্ট একটু তার সাথে একটু আমরা কথা বলে নিই, তারপর আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, শুভ অপরাহ্ন। হ্যাঁ, শুভ অপরাহ্ন, বলুন কোথা থেকে বলছেন? আমি রোহিত দিয়ে বলছি, উলুবেড়িয়া থেকে। বেশ, আপনার সমস্যাটা একটু শুনবো। আমি আপনাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখি এবং ভালো লাগে। অনেক শ্রোতা বন্ধু ফোন করে এবং তাদেরকে আপনারা সাজেস্ট করেন। তো আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আপনারা যে বিষয়ে আলোচনা করছেন ঠিক সেই বিষয়েই আমার প্রবলেমটা হচ্ছে আমার খিদে ঠিকঠাক হচ্ছে না। খিদে হচ্ছে না? হ্যাঁ, এবং দুপুরে খাওয়ার পর রাতে আর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমার এজ 36 প্লাস। আচ্ছা, বর্তমানে সুগার বা প্রেসার এই সমস্ত কোনো রোগে আমি আক্রান্ত নই। বেশ, আপনার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে আপনাকে কোনো কোশ্চেন করতে হলো না, আপনি সবটা নিজে থেকে বললেন। এবার ডক্টরবাবু বলবেন। আচ্ছা, আপনার কি ইসের হয় প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম রয়েছে?
আচ্ছা, কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, হ্যাঁ আমি বলি, আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের এটা খুব ভালো লাগছে যে আপনি আমাদের প্রোগ্রামগুলো ফলো করছেন। তবে আপনাকে একটা রিকোয়েস্ট করব, এটা আমার মানে মন থেকে বলছি, এবার কিন্তু আপনাকে আমরা সামনাসামনি দেখতে চাই। তার কারণ হলো, আপনাকে যেটা আমরা বলছি সেটার জন্য যে চিকিৎসাটার দরকার, সেটার জন্য কিন্তু আপনার এবার সামনে আসতে হবে। কারণ আপনি সামনে এলেই আপনাকে আমরা হেল্প আউট করতে পারবো, যাতে আপনার ওই প্রবলেমটা নিয়ে সব সময় না কষ্ট পেতে হয় বা ভুগতে হয়। এবার একটু আলোচনায় চলে আসি। দেখুন, আপনার যে প্রবলেমটা, যে খেতে ইচ্ছে করছে না, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের শরীরের যখন খাদ্য খাবারের প্রয়োজন পড়ে তখনই কিন্তু আমাদের পেটে একটা খিদের ব্যথা হয়। মানে যেটা আমাদের সিগন্যাল দেয় যে এখন আমার খিদে হচ্ছে, মানে হচ্ছে আমার ওই ব্যথাটা হচ্ছে, মানে আমার এখন খেতে হবে। ঠিক আছে, ওটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমার কোনো একটা সমস্যা রয়েছে। কারণ একটা সময়ের পর খাবারের দরকার রয়েছে। কারণ আমি ধরুন একটা সময় খেলাম, এবার একটা সময় খেয়ে তো আমি সারাদিন আমার এনার্জি পাবে না আমার শরীর, তার জন্য কিন্তু আমার আবার খেতে হবে। এবার কখন খেতে হবে এটা কিন্তু ইন্ডিকেশন কে করবে? আমার যে হাঙ্গার প্যাং বলে, ওটাকে ইংলিশে হাঙ্গার প্যাং বলে, মেডিকেল টার্মে মানে খিদে, মানে খাবার খেতে হবে তার জন্য যে একটা ব্যথা, সেটাকে আমরা কিন্তু খিদে বলি। আমরা বুঝি কিভাবে যে খিদে পেয়েছে? কারণ ওই একটা ব্যথা, একটা সুন্দর ব্যথা হয়, যেই ব্যথাটার থেকে আমরা বুঝি হ্যাঁ আমার বেটায় খিদের ব্যথা, এমনি পেটের গন্ডগোলের ব্যথা না, খিদের ব্যথা, তখন আমাদের খাওয়া উচিত। এবার আমরা যখন এটা একটা সিস্টেমেটিক ওয়েতে করব, একটা সঠিক নিয়ম মেনে চলবো, যেটা আয়ুর্বেদ আমাদেরকে গাইড করছে, সেভাবে যদি আমরা চলতে পারি, তাহলে দেখবেন ঠিক পার্টিকুলার সেই সময়টাতে কিন্তু আমাদের খিদেটা পাচ্ছে। কারণ আমরা যত প্রকৃতির মধ্যে থেকে বাঁচার চেষ্টা করব, ততই কিন্তু আমরা বেশি সুস্থ থাকব। এবার আয়ুর্বেদ কি বলছে? যে আমাদের সূর্য ওঠার পর থেকে আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার বলি আমরা, যে অগ্নি আছে, যে অগ্নিটা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে, সেই অগ্নিটার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং যখন আমাদের সূর্য আমাদের মাথার উপর থাকে, দুপুরের ঠিক যে সেই টাইমটা কিন্তু আমাদের এই অগ্নির পাওয়ার সবচেয়ে বেশি থাকে। মানে তখন আমাদের যাই খাই না কেন শরীর হজম করে দেবে। এবং যত সূর্য অস্ত দেবার দিকে থাকে তখন সে তার পাওয়ারটা, ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমি যদি আয়ুর্বেদ মেনে চলি, তাহলে আমার খাদ্য খাবারের সময়টা তাহলে তেমনই হওয়া উচিত যখন আমার হজমটা সবচেয়ে ভালো হবে। সেটা কখন? হালকা ব্রেকফাস্ট, ঘুম থেকে ওঠার পর, তারপরেই 12টা থেকে 1টার মধ্যে যদি আমরা আমাদের লাঞ্চ করে ফেলি, তাহলে দেখা যাবে যে খাবারটাই আমি খাচ্ছি সেটা কিন্তু হজম হয়ে যাবে। একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে আমি এটা বলছি। এবং তারপরের দিকের খাবারগুলো আস্তে আস্তে আমার কমিয়ে নিতে হবে, এবং যেটা সহজ পাচ্য, ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, এখান থেকেই কিন্তু তাহলে দেখা যাবে আমি সুস্থভাবেই বেঁচে থাকতে পারবো। এইবার কেন আমার সেই প্রবলেমটা আসে? আমাদের শরীরের মধ্যে আয়ুর্বেদ বলে, যখন আম মানে একটা ধরনের মানে কি বলবো, টক্সিন, যেটা শরীরের মধ্যে তৈরি হয়, সেটা যখন আমার পেটের মধ্যে তৈরি হচ্ছে, তখনই কিন্তু দেখা যাবে আমার সব রোগের কিন্তু সৃষ্টি হচ্ছে। তার মধ্যে সবার আগে যেটা হবে, আমার ডাইজেশনের সমস্যা হবে, আমার খিদে পাবে না ঠিক সময়, কারণ হজম শক্তিটাই আমার কমে যাবে। তার সাথে সাথে দেখা যাবে কোনো খাবারের টেস্ট পাবো না, দেখা যাবে যে আমার অ্যাসিডিটি বেড়ে গেছে, দেখা যাবে আমার কনস্টিপেশন হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু তখনই চলে আসবে যখন দেখা যাবে আমার শরীরের মধ্যে যেটা বলছি তার প্রকোপটা বেড়ে যাচ্ছে। এবার আমটা কি? আম হচ্ছে এমন একটা পদার্থ যেটা আমার শরীরে সৃষ্টি হয় আমার সঠিক নিয়ম মেনে না চলার কারণে, সেটা উৎপন্ন হয়। এবং সেটা হচ্ছে এমন একটা পদার্থ যেটা আমার শরীরের বিভিন্ন রোগের সৃষ্টি করবে। তার মধ্যে সবার প্রথমে যেটা করে বা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে পেটের সমস্যা। একদমই তাই। আমাদের পরের বন্ধু কিন্তু অপেক্ষা করছেন, একটু কথা বলে নি তার সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি জগতে বলছি, রাজু ঘোষ। আচ্ছা, বেশ, কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে গেলে খেলে তারপরে মানে খিদে হয় না, গ্যাসটা প্রচুর হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি ধরনের খাদ্য খাবার খান? খাবার বলতে গেলে মাছ বলো, মাংস বলো, জিনিস খাবার, সবজি, ডাল, পাল। মানে আপনি কি বাড়ির খাবার দাবারটা বেশি খান না বাইরের খাবার দাবার, সেটা জিজ্ঞেস করছেন? বাড়ির খাবারই খাই। বাড়ির খাবার। আপনার কাজের ধরনটা কেমন? হ্যাঁ, কাজের ধরনটা কেমন, প্রকৃতিটা কেমন, কাজের কাজকর্ম যেটা করছেন, আপনার প্রফেশন যেটা? ধরো আমি চাষবাসে কাজ করি। চাষবাসের কাজ করেন? চাষবাসের কাজ করছেন, আচ্ছা, পরিশ্রমের কাজ করছেন আর কি।
হ্যাঁ পরিশ্রম করে। আচ্ছা, এবং আপনার খাওয়ার সময়টা কখন? সব সময় হয়তো আপনি আমি সকালে হয়তো হালকা টিফিন করলাম, ভাত খেলাম একটা দুটো, একটা দুটোতে ভাত খাচ্ছেন। এবার আপনি যে আপনার পটিটা ক্লিয়ার হয়? তো বডিটা তেমন ক্লিয়ার হয় না। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আর আনুষঙ্গিক কোনো সমস্যা আছে আরও? না না। আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আপনি যে টাইমটায় খাচ্ছেন খুব ভালো টাইমে খাচ্ছেন এবং আপনি পরিশ্রম করছেন, এটা খুব ভালো সাইন। আজকালকার দিনে দেখা যাচ্ছে মানুষের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে, তারা মানে শারীরিক কসরত বা শারীরিক পরিশ্রমটা একেবারেই থাকে না, বসে কাজ, মাথার কাজ বেশি। তো সেক্ষেত্রে আপনার এটা সৌভাগ্য যে আপনি যে কাজটা করছেন এটার মধ্যে পরিশ্রম আছে। এই পরিশ্রমের কাজ যারা করে দেখবেন তাদের সাধারণভাবে তাদের কিন্তু পাচন ক্ষমতাটা বেশি থাকে। তাহলে আপনার কেন সমস্যাটা হলো? এইখানে দেখা যাচ্ছে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে দুটো তিনটে ব্যাপার থাকতে পারে। একটা, আপনার খাবারের মধ্যে রাফেজ জাতীয়, রাফেজ মানে কি, শাক সবজি, পাতা সবজি, এই ধরনের খাবারগুলো কিন্তু বেশি দরকার। কারণ এই ধরনের খাদ্য খাবারগুলোই আমাদের যে স্টুলটা সেটা গঠন হতে সাহায্য করে এবং সেটা ঠিকমতো শরীর থেকে বের করতে, মানে আমাদের স্টুলটা ঠিকমতো পটি হতে সাহায্য করে। এটা একটা বড় ব্যাপার। এটা কিন্তু আমাদের থাকা দরকার আমাদের খাদ্য খাবারের মধ্যে। সেটা যদি না থাকে, শুধু আমরা মাছ মাংস ডিম খেলাম, তার সাথে সাথে এমন সবজিগুলো খেলাম যার মধ্যে ফাইবার খুব কম, ফাইবার বলে যেটা, তাহলে দেখবেন আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে। যখনই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে, আমার শরীরে কিন্তু দেখা যাবে আমের সৃষ্টি হচ্ছে। যেটা বলছিলাম, এই যে আম বা বিষাক্ত দ্রব্য যেটা আমার পেটের মধ্যে তৈরি হচ্ছে, সেটার থেকে কি হবে, আমার অ্যাসিডিটি বেড়ে যাবে। যখনই অ্যাসিডিটি বেড়ে যাবে, তার সাথে যে কনস্টিপেশন হচ্ছে, পটিটা ক্লিয়ার হচ্ছে না, আমার শরীরে গ্যাসের উৎপন্নটা বেশি হবে। যখনই গ্যাস আর অ্যাসিডিটি বেশি থাকবে, তখন খিদে পাবে না, মুখে স্বাদ থাকবে না, এবং কিছু খেলেই দেখা যাবে অম্বলটা বেড়ে যাচ্ছে, গ্যাসটা বেড়ে যাচ্ছে। এগুলোকে ঠিক করতে গেলে আপনার কি করতে হবে? খাদ্য খাবারের মধ্যে আপনার শাকসবজি বেশি রাখতে হবে, সবুজ শাকসবজি ঢোকাতে হবে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে জলের পরিমাণটা বাড়াতে হবে, কারণ জল আমাদের হেল্প করে যে কোনো কিছু স্মুথলি পাস করতে, ঠিক আছে, শরীরের মধ্যে চলাচল করতে কিন্তু আমাদের জল খুব সাহায্য করে। তো জলটার পরিমাণ বাড়াতে হবে, নাহলে কি হবে, আমাদের যে পাচন ক্রিয়াটা হয় তার মধ্যে ভেতরে যে পাইপগুলো থাকে যার মাধ্যমে আমাদের বর্জ্য পদার্থগুলো বা অপ্রয়োজনীয় জিনিসগুলো শরীর থেকে বেরিয়ে তারপরে আমাদের পটি হয়, সেখানে আটকে থাকবে, ওয়ালের মধ্যে আটকে থাকবে, ঠিক আছে, সেটা স্মুথলি বেরাতে পারবে না। এটা। তৃতীয় কি হচ্ছে, আপনার ঘুমটা ঠিক হতে হবে। ঘুম যদি ঠিক না হয়, মোটামুটি একজন অ্যাডাল্ট মানুষের তার কিন্তু 7 ঘন্টা রাতের ঘুম দরকার। রাতে যদি 7 ঘন্টা ঘুম না হয়, তার কিন্তু এফেক্ট শরীরের ওপর খুব সাংঘাতিকভাবে পড়ে, আর বিভিন্ন রোগকে কিন্তু সে সৃষ্টি করবে। সেটার জন্য মাথায় রাখতে হবে, আপনি পরিশ্রম করছেন, রাতে ঘুমোচ্ছেন, সকালে উঠে যাচ্ছেন, ঠিক আছে, এটা ভালো, কিন্তু কতক্ষণ ঘুমাচ্ছেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। 7 ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে। তার সাথে সাথে যদি আপনার মানসিক চাপ থাকে, আজকালকার বেশিরভাগ মানুষের মধ্যেই মানসিক চাপের সৃষ্টি হয়, তার বিভিন্ন কারণ থাকে, সেই মানসিক চাপটা আপনার কিন্তু সমাধান করতে হবে। কি করলে ঠিক হবে, এবং এটা আমি একজন বললাম আপনি কিভাবে মেনটেন করবেন। তার সাথে সাথে যেহেতু আপনি অনেক দিন ধরে জিনিসটায় ভুগছেন, আপনার কোনো মতেই এখন আপনি ওষুধ খেয়ে হয়তো সেটাকে চাপা দিয়েছেন, অ্যান্টাসিড খেয়েছেন, অ্যাসিড হয়নি, পরের দিন আবার হচ্ছে, আবার অ্যান্টাসিড খাচ্ছেন, কনস্টিপেশন হচ্ছে, কিছু একটা ট্যাবলেট খেলেন বা কিছু একটা পাউডার খেলেন, আপনার শরীর থেকে সেদিন খুব ভালো পটি হলো, পরের দিন তারপরে দেখছেন আবার জেগে এই জায়গাটায় যখন আপনি রয়েছেন, তাহলে কিন্তু শুধু দিনাচারী, আমি যেটা বললাম, এটা দিনের একটা আচরণ আপনার কেমন হবে, তার সাথে সাথে কিন্তু অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা করতে হবে। তাহলে কিন্তু আপনি নির্মূলভাবে আপনার রোগটাকে সারাতে পারবেন। এবং আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সব রকমের ট্রিটমেন্ট হয়, এবং আপনার যে সমস্যা, এর হাজার হাজার পেশেন্ট কিন্তু আমাদের এখান থেকে সুস্থ হয়ে চলে গেছে, এবং তাদের কিন্তু এই রোগের জন্য আবার দ্বিতীয়বার ফিরে আসতে হয়নি। তার জন্যই আমরা বলবো হেল্পলাইন নাম্বারে কল করুন, এবং আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার চলছে সেখানে গিয়ে আপনি দেখিয়ে নিন।
একদম। আর হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে। অবশ্যই যিনি কল করলেন, আপনার সমস্যাটা যেহেতু আপনি অনেক দিন থেকে ভুগছেন, আর কতদিন ভুগবেন বলুন তো? এবার তো একটু সুস্থ হতে হবে, ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে তো নাকি? তাহলে কি করবেন, আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে ভিজিট করুন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে, দেখে নি একটু কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমতা থেকে বলছিলাম। আচ্ছা বেশ, বলুন আপনার কি সমস্যা আছে? আমার প্রবলেম হচ্ছে, আমি 1 বছর আগে মানে ওই সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আচ্ছা। দিয়ে আমার পাটা ভেঙে গেছিল, মানে ফ্র্যাকচার হয়ে গেছিল। ওটা এক্সরে করে তারপরে আমি মানে রিপোর্ট করে এবারে ওষুধ খেয়ে ব্যান্ডেজ করে মানে ঠিক হয়ে গেছিল। কিন্তু এখন দেখছি 15 দিন হলো মানে যেখানে ভেঙে গেছিল ওই জায়গাটায় প্রচুর যন্ত্রণা করছে। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলে দিন ডাক্তারবাবুকে। 38 বছর, 38। আপনার ওজন কেমন? ওজন হলো 75। হাইট কত? হাইট 5 ফুট 8-9 এমনি হবে। 8-9 মানে আপনি খুব লম্বা কি? বেশ লম্বা। হ্যাঁ, আপনার কি বেশ লম্বা কি আপনি? হ্যাঁ, আমি একটু লম্বা আছি। আচ্ছা, আর ওজন হচ্ছে 85, তাই তো? আপনার খাওয়া দাওয়ার ধরনগুলো বলুন একটু। খাওয়া দাওয়া মানে সকালবেলা বাড়িতে টিফিন করি, তারপরে দুপুরবেলা অফিসে বাইরে গিয়ে মানে বাইরের খাবারটা খাই। বাইরের কি ধরনের? ওই বেশি তেল মশলার খাবার খাচ্ছেন কি? দুপুরবেলাটা একটু হয়ে যায় তেল মশলা। আর রাতে এসে আবার যে খাবার ওই রুটি টুটি খাই, মানে এমনি হালকা নরমাল। হালকা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, আপনার যে জায়গাটা ভেঙে গিয়েছিল সেটা আপনি প্লাস্টার করেছেন, আপনি বললেন প্লাস্টার করে তখন ঠিক হয়ে গেছিল। হয়তো আপনার রিপোর্টে সেটা কিন্তু বোঝা যাবে। আপনার এক্সরে রিপোর্ট করলে প্লাস্টার যখন আপনার কেটেছে তারপর কিন্তু সেই সময় কিন্তু একটা এক্সরে রিপোর্ট করান ডাক্তারবাবুরা, সেই রিপোর্টে কিন্তু দেখা যাবে বা রিপোর্টে লেখা থাকবে যে আপনার একটা যেটা ভেঙে গেছিলো সেটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রমাণ পাওয়া যাবে। সেটা যদি ঠিক থাকে, যে মানে ঠিক মতো জুড়ে গেছে, তাহলে কোনো অসুবিধে ছিল না। কিন্তু আপনার যে প্রবলেমটা হয়েছে, দিনের পর দিন আপনার যে ওজনটা বেড়েছে, এটা একটা বিরাট মারাত্মক কিন্তু সমস্যা। এবার দেখবেন হয়তো আপনার প্রশ্নটা করা হলো না, আপনার হয়তো হজমেরও কিছু সমস্যা থাকবে বা পেটের কিছু সমস্যা থাকবে। আমি একটা রেফারেন্স দিয়ে বললে আপনি বুঝবেন। এই যে আমি আম বলছিলাম যে আমের থেকে সব রোগ সৃষ্টি হয়। কি হয়েছে, আপনার তো সেই জায়গাটা হয়তো সুস্থ হয়ে গেছে, কিন্তু কি হয়েছে, আপনার এই যে আম থাকায় শরীরের মধ্যে আমের সৃষ্টি যখনই হয় যে কোনো মানুষের, সে কি করে বিভিন্ন জায়গায় চলে যায়। যদি সেটা দেখা যাচ্ছে কি কারো ক্ষেত্রে চলে গেল, ধরুন সেটা লিভারের সমস্যা করবে। যদি হার্টের দিকে চলে যায়, হার্টের সমস্যা করবে। যদি পেটের ভেতরে থেকে যায় তাহলে পেটের সমস্যা করবে। ঠিক আছে, এরকম শরীরের যে অংশে সেটা যাবে সেখানে গিয়ে কি করে, যে স্রোত বলে, স্রোত মানে হচ্ছে আমাদের যে চ্যানেলগুলো থাকে যার মাধ্যমে আমাদের খাদ্য খাবার যায়, আমাদের জল পাস হয়, ব্লাড পাস হয়, আমাদের স্টুল পাস হয়, ইউরিন পাস হয়, এই চ্যানেলগুলোর মধ্যে ও কোথাও না কোথাও গিয়ে যদি ব্লক করে, সেই রোগটা সৃষ্টি হয়ে যায়। এবার আপনার ক্ষেত্রে পেটে যেহেতু ছিল, আপনার কিন্তু খাদ্য হজম করা, যেটা মেটাবলিক প্রসেস যেটা, সেটাকে নষ্ট করে। সেখান থেকে কিন্তু আপনার ওজনটা বাড়বে। অনেক সময় দেখা যাবে আপনি অল্প খাচ্ছেন তাও বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার তো অলরেডি সেই সমস্যাটা হয়ে গেছে। আপনি বাইরের খাবার খেয়ে এমন খাবার খেয়েছেন সেটা পেটের গন্ডগোল করেছে, সেখান থেকে আপনার ওজন বাড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই যে ওজনটা বেড়ে গেল, সেই ওজন বাড়াটা কিন্তু আপনার পায়ের ওপরে সেই চাপটা পড়ছে। আগে হয়তো আপনার ওজন কম ছিল, তখন আপনার কাজকর্ম যেটাই ছিল তার মধ্যে কিন্তু আপনি হয়তো হাঁটাচলা করেছেন, কিন্তু ব্যথাটা হয়নি। দিনের পর দিন আপনার এই প্রবলেমটা বাড়ছে, কারণ আপনার ওজন বাড়ছে। আয়ুর্বেদিক চিকিৎসায় নর্মালি ওই ক্র্যাশ ডায়েটের ব্যাপার নেই যে না খেয়ে থাকতে হবে, ওরকম ব্যাপার নেই। সঠিক নিয়ম মেনে খেতে হবে। সেই কিভাবে খাবেন, এবং তার সাথে মেডিসিন কিছু আছে, আয়ুর্বেদিক মেডিসিন, যেটা আপনার স্থূলতাটা বা এই ওজন বেড়ে যাওয়াটাকে কন্ট্রোল করবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করবে। তাহলে দেখবেন আপনার ওজনটা কমছে। যখন আপনার ওজন কমে যাবে, আপনার 50% ব্যথা কিন্তু সেখানেই সেরে যাবে। এটা হচ্ছে প্রথম। আমাদের এনবিপিতে তার চিকিৎসা রয়েছে।
মেডিসিনের পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি রয়েছে। যাদের জন্য পঞ্চকর্মা প্রয়োজন হয়, ডাক্তারবাবুরা যদি মনে করেন আপনার হেলথের কন্ডিশন দেখে যে আপনার এই পঞ্চকর্মা দরকার আছে সুস্থ করার জন্য, তাহলে আপনাকে ওষুধ দেবে, তার পাশে পঞ্চকর্মা সাজেস্ট করবে কয়েক কিছু দিনের জন্য। এবার সেখান থেকে আপনার দেখা গেল 50% আপনার অসুখটা সেরে গেছে। তারপরের যে প্রবলেমটা থাকছে, এই যে ব্যথা, যে জায়গায় ব্যথাটা তৈরি হয়েছে সেই কারণটা তাহলে খুঁজে বার করা হলো। দেখা গেল যে সেখানে হয়তো হালকা একটা ক্র্যাক মতো থাকতেও পারে বা নতুন করে তৈরিও হতে পারে, যেহেতু আপনার ওজনটা বেড়ে গেছে। একটা নরম জায়গা যেখানে ধরুন আগে একটা খুঁত হয়ে গেছে, একটা বাড়ির একটা ধরুন ওয়াল, সেখানে খুঁত হয়ে গেছে, সেখানে আপনি একটু রিপেয়ার করে দিলেন, কিন্তু সেই দেখা যায় যে রিপেয়ারটা কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায়, আবার নতুন করে রিপেয়ার করতে হয়। তো আপনার পায়ে যদি এক্সরে করে দেখা যায় যে সেরকম কিছুও প্রবলেম আছে, অথবা অনেক সময় দেখা যায় সেই জায়গার মাংসপেশি বা কার্টিলেজ সেগুলোও ড্যামেজ হয়েছে, সফট টিস্যু ইনজুরি বলা হয় সেটাকে, সেগুলো হয়েছে, তাহলে সেখান থেকেও কিন্তু ব্যথাটা বেড়ে যেতে পারে। এটা আপনি যখন আমাদের চেম্বারে আসবেন, ডাক্তারবাবুরা দেখে যদি দরকার পড়ে পরীক্ষা করবেন, তা দেখে কিন্তু পরীক্ষা করে ওনারা স্থির করতে পারবেন যে কেন ব্যথাটা এখন আবার নতুন করে হচ্ছে, যেটা সেরে গেছিল কেন হচ্ছে। তাহলে সেই যে কারণটা, সেই কারণটা যখনই ওনারা ঠিক করে দেবেন, অটোমেটিক আপনি সুস্থ হয়ে যাবেন এবং ব্যথাটা কিন্তু আবার ফিরে আসবে না। আয়ুর্বেদিকের মজাটা এখানেই, আয়ুর্বেদিক চিকিৎসার মানে স্পেশালিটিটা এখানেই যে আপনার যে সমস্যাটা নিয়ে আসছেন, প্রথমে কি করা হয়, সেই রোগটাকে কন্ট্রোল করা হয়। কন্ট্রোল করা মানে যতটা বেড়ে গেছে সেটা যেন আর না বাড়তে পারে, সেটা প্রথমে হয়ে গেল। তারপরেই যেটা হয় যে এবার আপনার রোগটাকে কমিয়ে এনে আপনাকে আস্তে আস্তে সুস্থতার দিকে নিয়ে যাবে এবং সেটা একটা পার্মানেন্ট সলিউশন। আমরা কি করি, একটা সমস্যা যখনই হয় তখনই তার জন্য একটা চট করে ওষুধ খেয়ে সাথে সাথে একটা রেজাল্ট পেয়ে যাই। এই যে সাথে সাথে রেজাল্ট পাচ্ছেন আপনি, এটা আপনাকে কি করছেন বলুন তো, সেই রোগটাকে বাড়াবে এবং আপনাকে সারা জীবন ওষুধের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে। আপনি একবার হিসাব করবেন, যারা বাড়িতে ওষুধ খাচ্ছেন রেগুলার ক্রনিক ডিজিজের জন্য, তাদের হয়তো মাসে একটা খরচা হচ্ছে। এবার আপনি যদি টাকার অঙ্কটাও দেখেন, দেখবেন সারা মানে জীবন ধরে আপনি কত টাকা শুধু ওষুধ খাচ্ছেন, তার সাথে সাথে তার ওষুধের সাইড এফেক্ট, সেটা আপনাকে আরও নতুন নতুন রোগের সৃষ্টি করে। সেখানে আপনার কি হচ্ছে, আপনি হয়তো বাঁচতেন 80 বছর, সেখানে আপনার আয়ুটাও কমে যাচ্ছে এবং যত বছর বাঁচছেন ওষুধের ওপর ভরসা করে বাঁচতে হচ্ছে, ওষুধ না খেলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। এই জায়গাটাকে যদি ঠিক করতে হয় তাহলে অবশ্যই আয়ুর্বেদের হাত ধরতে হবে, আয়ুর্বেদ চিকিৎসা করাতে হবে। তার জন্য এনবিপিতে আসুন, ডাক্তারবাবুদের কথা বলুন এবং এই রোগগুলোকে সারিয়ে নিন। একদম। যেই বন্ধু ফোনে আছেন একটু ওয়েট করবেন, আমি একটু চেম্বারগুলো আপনাদের সকলকে বলে দিই। আপনারা জানেন যে আপনাদেরই রিকোয়েস্টে কিন্তু গঙ্গারামপুরে 11 তারিখ চেম্বার আছে, 11ই অগস্ট গঙ্গারামপুরে চেম্বার পাচ্ছেন গঙ্গারামপুরের বন্ধুরা। আর আপনারা বনগাঁতে পাচ্ছেন 18 তারিখে, বনগাঁর বন্ধুরা পাচ্ছেন 18 তারিখে চেম্বার, অগাস্টের 18 তারিখে বনগাঁতে পাচ্ছেন, আর অগাস্টের 11 তারিখে আপনারা গঙ্গারামপুরে চেম্বার পাচ্ছেন। এছাড়াও আপনারা যেই ডক্টরকে দেখাতে চাইছেন তারা কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন তাদেরকে একটু বলে দিই আপনাদেরকে। ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, সোমবার ও শুক্রবার পাচ্ছেন মধ্যমগ্রামে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর আপনারা সকলে জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম। আর হাওড়া শিবপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে মঙ্গলবার এবং রবিবার। মঙ্গলবার দিন হাওড়া শিবপুরে আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি এবং হাওড়া শিবপুরে রবিবার দিনটা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন বুধবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে আপনারা পাচ্ছেন বুধবার, সেটা পাচ্ছেন আপনারা বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আরেকটা দিন পাচ্ছেন, সেটা রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। অবশ্যই শনিবার দিন খিদিরপুরে পেয়ে যাচ্ছেন আপনারা দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন বর্ধমান, বোলপুর,
আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গৌহাটি, জামশেদপুর, দুর্গাপুর, আগরতলা এবং পাচ্ছেন মেছেদাতে। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন হলদিয়া, আরামবাগ, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, শিলচর এবং কুচবিহারে। ওয়েস্ট বেঙ্গলের প্রায় সব জায়গাতে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের জন্য চেম্বার রেখেছে, যাতে আপনাদেরকে অনেকটা কষ্ট করে দূরে এসে চিকিৎসাটা না করাতে হয়, বাড়ির সামনেই যেন আপনারা চিকিৎসাটা পেয়ে সুস্থ হতে পারেন। অনেকক্ষণ থেকে কোনো বন্ধু অপেক্ষা করে আছে, একটু দেখে নিই কে আছে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার দিদিমণি। বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি পাঁচকুড়া থেকে বলছিলাম। বেশ, আপনার সমস্যাটা শুনবো। দিদিমণি, আমার সমস্যা হচ্ছে যে আমি বাড়ির বাইরে যখন বেরোই তখন গাটা খুব চুলকোয়। গাটা ইচিং হয়, এটা কি আপনার সারা বছরই হয় নাকি মানে স্পেসিফিক কোনো সিজনে হচ্ছে? না 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 না, সারা বছরই হচ্ছে। আচ্ছা, গায়ের মধ্যে কিছু কি হয়েছে, কোনো রকম ছোপ? কিছুই হয় না, আবার ঠান্ডা জায়গায় গেলে আবার ঠিক হয়ে যায়। মানে আপনার যে ইচিংটা হচ্ছে সেটাই আপনাকে ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন যে মানে কোনো র্যাশেস বা কিছু বেরোচ্ছে? না 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 না, কিছুই হয় না, কিছুই হয় না, শুধু চুলকোয়, তারপর আবার অটোমেটিক আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা আপনার অ্যালার্জিক একটা টেন্ডেন্সি বেড়ে গেছে, ঠিক আছে? কিছু অ্যালার্জির পরীক্ষা আছে, সেই অ্যালার্জির পরীক্ষাগুলো করলে বোঝা যাবে যে আপনার মধ্যে যে সেই অ্যালার্জির মাত্রাটা কত আছে। আইজিই বলে একটা টেস্ট হয় ব্লাডের, সেটা কিন্তু দেখলে বোঝা যাবে আপনার শরীরে অ্যালার্জির পরিমাণটা কত আছে। কিছু মানুষের নর্মাল থাকে, সাধারণ যারা সুস্থ, কিন্তু যাদের এরকম স্কিন রিলেটেড প্রবলেমগুলো দেখা যাচ্ছে বা কোনো কি বলবো অ্যালার্জিক কন্ডিশন আমরা যেগুলো বলি সেইগুলো আছে, তার মানে হচ্ছে ওই টেস্টটায়, ওই রিপোর্টে বোঝা যাবে। এটা হচ্ছে একটা খুব শুরুতেই এই টেস্টটা করে নিয়ে বোঝা যায়। এবার আপনার যেটা হয় সেটা হচ্ছে হিট অ্যালার্জি। এবার হিট অ্যালার্জিটা কখন হবে? যখনই আপনি কোনো গরম পরিবেশে যাবেন। আপনি যেটা বললেন ঠান্ডায় গেলে আবার ঠিক হয়ে যায়, তার মানে শীতকালে দেখবেন আপনার এটা কম থাকবে, আপনি গরমকালে বা রোদে বেরালে দেখবেন চুলকনিটা বাড়বে। তাহলে প্রথম যেটা করতে হবে, আপনার শরীরকে আপনার ঠান্ডা রাখতে হবে। শরীরকে ঠান্ডা রাখতে গেলে কি করতে হবে? আপনার খাদ্য খাওয়া এমন খেতে হবে যেগুলো আপনাকে কিন্তু অতিরিক্ত গরম ভাবটা শরীরের মধ্যে তৈরি না করতে পারে, ঠিক আছে? এগুলো তাহলে কি সবচেয়ে সুন্দর, যদি আপনি ভেজ খাবারগুলো বেশি খান এবং নন ভেজটাকে যত কম করবেন তত আপনার জন্য কিন্তু ভালো রেজাল্ট আসবে, আপনি তত কিন্তু সুস্থ থাকবেন। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে কি হলো, এই জায়গাটায় কিন্তু আপনার কষ্টটাকে আপনি কিছুটা কমিয়ে আনতে পারবেন। তারপরে যেটা ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে সারিয়ে তোলা। যদি আপনি এটা সারিয়ে না তোলেন তাহলে দেখা যাবে সারা জীবন ধরে এই কষ্টটা পাবেন। এবং এই যে আমি প্রথমে বলছিলাম যে আমাদের শরীরে কোনো একটা আম যেটা বলছিলাম, আয়ুর্বেদিক মতে বলে আম তৈরি যখন বেশি হয় শরীরে, সেটা যেখানে গিয়ে বাসা বাঁধবে সেখানে তার সমস্যা কিন্তু বাড়বে। আপনার স্কিনে হচ্ছে, মানে স্কিনে আমের প্রভাবটা বেশি পড়ছে, তার জন্য হচ্ছে। এবার যদি এটাকে না সারান, দেখবেন এই ছোট্ট একটা সমস্যা আজকে আছে, কালকে নতুন কিন্তু আরও স্কিনের সমস্যা আসবে, স্কিনের মধ্যে ইনফেকশন হবে, স্কিনের মধ্যে দেখবেন আজকে শুধু তো দেখছেন যে একটা অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশন হলে সে অনেক রকম ইনফেকশন আছে, ঠিক আছে? ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অন্য রকম কিছু রোগ আছে যেগুলো খুব মারাত্মক আকার ধারণ করে, সেগুলো মানে সোরাইসিসের মতো রোগ, যেটা অটো ইমিউন ডিজিজ বলা হয় মডার্ন সায়েন্সে, সেগুলোও কিন্তু সব কিছুই কিন্তু দেখা যায় যে একটার পর একটা কিন্তু রোগের সৃষ্টি হতে থাকে। তার জন্যই রোগটাকে ফেলে রাখলে আপনি কষ্ট পাবেন, আপনি ভুগবেন। যেটা বললাম একটু মেনটেন করুন, তার সাথে সাথে আপনি হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিন নেক্সট আপনার কাছাকাছি কোথায় আছেন। উনি কোথা থেকে বলছিলেন ওটা বলেননি হয়তো উনি, হ্যাঁ যাই হোক, আপনার সমস্যা পাঁচকুড়া, আপনি জেনে নিন আপনার কাছাকাছি কোন চেম্বারটা রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, সেখানে চলে যান, খুব তাড়াতাড়ি যাবেন, কারণ এখনই সবচেয়ে ভালো সময় এটাকে সারানোর। কারণ যখন আপনার এই প্রবলেমটা হচ্ছে তখনই যদি আপনি যান তাহলে ডাক্তারবাবুরা ওটাকে খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারবে যে কেন হচ্ছে। সিমটম যখন থাকে, ওটা হচ্ছে আমার যে কোনো সিমটম, ওটা আমাদের বডি ইশারা করে যে এখন আপনি এই সমস্যাটা আসতে পারে বা আসছে। তখন ওই সিমটমটা যখনই থাকবে না, তখন আপনাকে ডায়াগনোসিস করতে অনেক বেশি সুবিধে হবে। আপনার একটা জিনিস আপনাকে যেটা দেখাতে পারছেন না বা আপনি ফিল করতে পারছেন না, সেটা ভেতরে ভেতরে আপনাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই যে সিমটমটা,
এই সিমটমগুলো আমরা কেন জানাই বিভিন্ন রোগের ব্যাপারে, কারণ আপনার মধ্যে সেই নলেজটা আসবে। ধরুন সুগার হলে কি হয় এগুলো আমরা যেমন জানাই, কেন জানানো হয়, তাহলে আপনি বুঝবেন আরে আমার তো এই সমস্যাটা রয়েছে, এইবার আপনি আর ফেলে রাখবেন না। যদি আপনি সিমটমটা নাই বুঝতে পারেন তাহলে তো আপনি ট্রিটমেন্টও করাবেন না, ভাববেন কেন হয়েছে কী হয়েছে কিছু জানি না। তার জন্যই বলছি আপনার যে অ্যালার্জির সিমটমটা আছে এইটা যেহেতু চলে এসছে, আপনি বুঝতে পারছেন এখন আমার ডাক্তারবাবুর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। এবার যদি না যাই তাহলে যখন যাব পরে আরও 4-5টা রোগ নিয়ে যাব এবং শরীরটাকে আরও ধ্বংস করে নিয়ে যাব। সেখান থেকে সুস্থ হওয়াটা যতটা সোজা তার থেকে অনেক বেশি সুস্থ হওয়াটা তত সোজা যখন আপনার জিনিসটা অল্পতে রয়েছে। হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। অনেক দিন থেকে তো কষ্ট পাচ্ছেন, রোগগুলো তো শরীরে অনেক দিন থেকে বাসা বেঁধে আছে এবং আপনাকে বারবার করে সেটার জন্য সতর্কতা দিচ্ছে শরীর, কিন্তু আপনি অগ্রাহ্য করছেন কেন? এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে কত কত পেশেন্ট সুস্থ হয়েছেন এবং তারা হাসি মুখ নিয়ে বাড়ি গেছেন, সেটা একবার তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। সন্ধ্যা বসু। কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না, ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ। ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো, হ্যাঁ। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে, হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? ওয়ার্ডে। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি ইনসুলিন নিতেন? আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে ফ্যাটি লিভার? ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে করতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না? গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ আছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গাতে যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্বভারতী। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা আমি করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পর্যন্ত গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই,
উনি সুগার এবং অ্যালবুমিন পান এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়েছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালই ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর প্রমোদ থার্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিল এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি, আমি 70% এখন ভালো আছি। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমাদের সাথে আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আর আমরা আজকে পেটের সমস্যা নিয়ে কথা বলছিলাম, পেটের যে কোনো সমস্যা নিয়ে কথা বলছিলাম। আপনার পেটের সমস্যা এছাড়াও যদি আপনার শরীরের যে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কল করতে পারেন, কারণ এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা কল করুন এবং আপনাদের টিভি স্ক্রিনে দেখুন 2টো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই 2টো নাম্বারে অবশ্যই কল করে যোগাযোগ করুন। আমাদের সাথে ডাক্তারবাবু আছেন, আপনাদেরকে সব রকম সমস্যার জন্য তিনি গাইড করার জন্য অবশ্যই স্টুডিওতে উপস্থিত আছেন। আর আমরা পেটের সমস্যা নিয়ে যেহেতু কথা বলছি, তো ডাক্তারবাবুকে একটুখানি অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করা হয়নি, আমরা আলোচনা করতে পারিনি। আলোচনাটা এবার একটু করব, সেটা হচ্ছে পেটের তো বিভিন্ন ধরনের সমস্যা হয় ডাক্তারবাবু, তো আপনি বলুন যে মানে আমি জাস্ট একটুখানি আপনাকে বলছি, যেমন আমাশা বা আমাদের ডায়ালিসিসের পেশেন্ট যারা আছেন, বিভিন্ন ধরনের যে এই রকম ধরনের যারা সমস্যাগুলো ফেস করছেন, তাদের তো একটা হজমের বিশাল বড় প্রবলেম হয়। তাহলে আপনি বলুন যে তাদের খাওয়া দাওয়ার চার্টটা কেমন হওয়া উচিত? দেখুন, যে কোনো রোগ যদি কারো বাসা বাঁধে, সেখানে কিন্তু আমাদের পথ্য যেটা বলি, খাদ্য যেটা আর কি, সেটা কিন্তু সেই রোগ অনুযায়ী নির্ধারণ করতে হবে যে সেই মুহূর্তে তার কি খাওয়া উচিত। যখনই পেটের কোনো সমস্যা হয় সে সময় আমাদের কিন্তু একটা নিয়ম করা উচিত যে পেটের ধরুন লুজ মোশন হচ্ছে, কারো পেট খারাপ হয়েছে, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে পেটটা খুব ভার ভার লাগছে, এই ধরনের যখন সমস্যাগুলো হয়, বা দেখা যাচ্ছে যে আমাদের লিভার ফাংশনটা ঠিক নেই বা লিভারের একটা কোনো গন্ডগোল ধরা পড়েছে, এরকম বিভিন্ন কারণে দেখা যাবে যে আমার যদি খিদে না পায় তখন কিন্তু খাওয়াটা উচিত না। তাহলে কি হবে, আমার শরীরের মধ্যে প্রবলেমটা আরো বেড়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমি যে খাদ্য খাবারগুলো খাবো সেগুলো যাতে সহজেই
হজম করানো যায়, সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার আপনি যে ডায়ালিসিসের পেশেন্ট বলছেন তাদের ক্ষেত্রেও কিছু কিছু নিয়ম আছে যে আমাদের কিন্তু খাদ্য খাবারের মধ্যে প্রোটিনটা সবচেয়ে কিছু হজম হতে সময় লাগে এবং কঠিন। তাহলে যেহেতু কিডনির পেশেন্টদের যাতে কিডনির ওপর চাপ না পড়ে, কারণ কিডনির মধ্যে দিয়ে মানে আমাদের যে প্রোটিনটা আছে, প্রোটিনগুলো কিন্তু এন্ড প্রোডাক্ট যেটা হয় সেটা কিন্তু অ্যাসিডিক নেচারের হয়, ঠিক আছে, সেটা কিডনির জন্য ক্ষতিকারক। কারণ কিডনির বেশি ফিল্টার করতে হবে, যত বেশি খাবে তত ফিল্টার করতে হবে। তাহলে কি হচ্ছে, কিডনির যদি ফাংশন প্রবলেম হয় বা ধরুন কিডনির মধ্যে ক্রিয়েটিনিন বেরিয়ে রয়েছে, সেই ক্ষেত্রেগুলোতে কিন্তু কিডনির ওপর যদি চাপ দিই বা সেই জিনিসটাই আমি হয়তো আরও বাড়িয়ে দেবো, ক্রিয়েটিনিনটা বাড়িয়ে ফেলবো। তার জন্য আমাদের খাদ্য খাবারগুলো খুব লিমিটেড আর খুব সহজপাচ্য দরকার। সেই জায়গায় কিন্তু আমাদের সবচেয়ে ভালো যদি আমরা ভেজ খাদ্য খাবার খাই। ভেজ খাবারগুলো কেমন, ধরুন যার মধ্যে প্রোটিনের মাত্রা খুব কম আছে, কিডনির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাজেস্ট করা হয় সেখানে আপনি পটল, ঝিঙে, লাউ এই ধরনের খাদ্য খাবারগুলো খেলে কিন্তু কিডনির জন্য খুব উপকার। কিডনির যে সমস্যা আছে অন্য খাবারগুলোকে যতটা পারা যাবে অ্যাভয়েড করা। ধরুন যার মধ্যে দানা রয়েছে, দানা জাতীয় বরবটি, শিম, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে, ভেন্ডি, এই ধরনের যেগুলো আছে এগুলোর থেকে দেখা যাতে অ্যাসিডিক নেচারটা কিন্তু বাড়ে শরীরের মধ্যে, তার ফলে কি হবে, কিডনির ওপরে চাপ আসবে। ভেজ খাচ্ছেন কিন্তু এগুলো খেলে অ্যাসিডিক নেচারটা বাড়বে, তাহলে ওই দানাওয়ালা জিনিসগুলো আমি যতটা অ্যাভয়েড করতে পারবো তত ভালো গেল। এটা ডালের পরিমাণটা একটু কমানো উচিত এগুলো, কারণ ওটাও কিন্তু প্রোটিন আছে, হাই প্রোটিন। দেখবেন অনেকেই বলে যে যারা ভেজ খাচ্ছে তাদের কিন্তু ডাল খাওয়াটা দরকার, একজন সুস্থ মানুষ বা একজন সুস্থভাবে বেঁচে থাকার জন্য অবশ্যই দরকার, কিন্তু যার মধ্যে সমস্যা চলে এসছে তাকে কিন্তু অবশ্যই নিজের খাদ্য তালিকাটা তৈরি করতে হবে ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী। কারণ ডাক্তারবাবুরা আপনার রোগের পাশাপাশি আপনার কি পথ্য চলবে সেই গাইডেন্সটা কিন্তু করে দেবেন। আমাদের এখানে এনবিপিতে যারা আসছেন তারা কিন্তু শুধু ওষুধ এরকম নয় যে আপনার একটা সমস্যা হলো আপনি ওষুধ খেলেন, ওষুধটা খেয়ে ভালো হয়ে গেল, আবার দেখা গেল 2 মাস পরে আবার আসতে হলো সেই সমস্যাটা। এটা একটা কোর্স আছে, এই কোর্স অনুযায়ী যখন আপনি চলবেন সঠিক পরামর্শটা পাচ্ছেন, আপনার সেই সমস্যাটাকে প্রথমে বেঁধে দেওয়া হলো যাতে আর না বাড়তে পারে, আপনার পথ্যটা ঠিক চললো, ওষুধ দেওয়া হলো এবং আস্তে আস্তে দেখা যাবে সেই সমস্যাটা কমে গিয়ে আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। তার জন্যই আমরা বলি যে কেন আমাদের এনবিপির চিকিৎসা আরও 5টা জায়গার থেকে আলাদা, কারণ এখানে আমরা চেম্বারে যখন পেশেন্টরা আসে তাদের দেখে এত ভালো লাগে, যেটা হয়তো পয়সার সাথে সে কোনো রিলেশন নেই, সেটা পয়সা দিয়ে পাওয়া যাবে না, এমন একটা পরিবেশ আমরা দেখতে পাই। আমাদের ডাক্তারবাবুরা যখন যায় তাদের কাছে এসে হাসি মুখে বলে যে আমি আগে এত কষ্ট পেয়েছি, সেখান থেকে যে আমি আজকে এই জায়গায় এসছি এটা কিন্তু আমার জীবনের একটা বড় পাওনা। আর থ্যাঙ্কস জানাচ্ছেন ওনারা, যখন ধন্যবাদটা দেয় তখন সেটা নিজেদেরকে ফিল করি আমরা যে জীবনে কিছু একটা করেছি। এই আশীর্বাদটা কিন্তু আজকে এনবিপিকে এত বড় করেছে। এনবিপি কিন্তু এত বছরের যে আজকে জায়গাটা তৈরি করেছে একদিনে হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এত দূর দূরান্তে গিয়ে চেম্বার, আজকেও একটা চেম্বার স্টার্ট হয়েছে, আজকে 28 তারিখে ডিব্রুগড়ের চেম্বারটা কিন্তু উদ্বোধন হলেন। সেখানে আমাদের ডক্টরসদের টিম রয়েছেন, আমাদের ডিরেক্টর ডক্টর বি শর্মা ওখানে আছেন। যদি কারোর সুবিধে এখনও না জেনে থাকেন জানিয়ে দিলাম, একবার গিয়ে ওখানে দেখিয়ে নিতে পারেন যে এত সেন্টার কত দূর, কলকাতা থেকে আসাম কত দূর, সেখানে গিয়ে কেন চেম্বার হচ্ছে, আরও দূরে যাচ্ছে। আগে আসামে একটা সেন্টার ছিল না, প্রথমে একটা হলো, এখন 3 নম্বর সেন্টার চালু হচ্ছে। বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় চেম্বার চালু হয়ে গেছে, মানে প্রত্যেক মাসেই একটা করে চেম্বার যেন বেড়ে যাচ্ছে। কেন করছে? ডাক্তারবাবুরা চাইছে যে যারা এখানে রেজাল্ট পেয়েছে তাদের হয়তো একটা যদি সেন্টার থাকে বা 2-4টে সেন্টার থাকে, আসতে কষ্ট, বা অনেকের ইচ্ছে আছে এনবিপিতে এসে দেখাবে। এই যে পেশেন্টদের ফিডব্যাক, পেশেন্টরা যেটা বলছে সেখান থেকে তারা একটা ভরসার জায়গা পাচ্ছে, একটা উৎসাহ পাচ্ছে যে আমার সমস্যাটা ওখানে গেলে হয়তো সমাধান হয়ে যাবে। অনেক জায়গা চেষ্টা করেছি, হয়নি, কিন্তু হয়তো ডিস্টেন্সের জন্য, সময়ের অভাবে সেই জায়গাটায় পৌঁছতে পারছে না। তার জন্যই এনবিপির টিম কিন্তু চেষ্টা করছে সবসময় আপনার বাড়ির কাছাকাছি চলে যেতে, যাতে সেই জায়গাটায় গেলে যারা তার আশেপাশে আছে তারা সেই সুবিধাটা নিতে পারে। তার জন্যই বলছি
একবার আপনার সমস্যা যেটাই থাক না কেন, আয়ুর্বেদে সব চিকিৎসা হয়, সব কিছু সমস্যার সমাধান আছে। একবার এনবিপিতে আসুন, আপনার সমস্যাটা নিয়ে আগে ফেলে রাখবেন না, যতটা দিন নষ্ট হয়েছে হয়েছে, আর ফেলে রাখবেন না, নতুন করে আর নতুন রোগের সৃষ্টি করবেন না নিজের শরীরের ওপরে, কারণ শরীরটা এক্সপেরিমেন্টের জায়গা না। মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সুস্থতার যদি ঘাটতি পড়ে, সেখানে জীবনের সব সুখ শান্তি টাকা পয়সা সব নষ্ট হয়ে যায়। একটা মানুষ যদি সুস্থ না থাকে, তার সাংসারিক লাইফ নষ্ট হয়ে যাবে এবং তার মানে রোজগারের যে পথ সেটাও নষ্ট হয়ে যাবে। তাই নিজেকে কোনোদিন আপনি 5টা জামা কাপড় কিনবেন না, তাতে আপনার ক্ষতি হবে না। অনেকেই আছে মানুষে কম জামা কাপড় ইউজ করে, খুব ভালো, সেটা অপচয় করা উচিত না, কিন্তু রোগের চিকিৎসাটাকে অপচয় বলে ভাববেন না। এবং যে রোগের চিকিৎসা করলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন, মুক্ত হতে পারবেন সেই রোগ থেকে, সেখানে কিন্তু অবশ্যই আপনার এসে দেখানো উচিত। ভাববেন না আজকে আমি দেখাবো না, আরেকটু হোক না, আরো কিছুদিন যাক, আপাতত এই রোগটাকে একটা ট্যাবলেট কিনে ওষুধের দোকান থেকে আমি চালিয়ে দিচ্ছি, এটাই কিন্তু একটা সময় আপনার চোখের জল ফেলার কারণ হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি অনেকে এমন সময় আসছে যে যার এতগুলো রোগ হয়ে গেছে, সেখানে সামলাতে অসুবিধা হয়ে যায়। ডাক্তারবাবুরা নিজেদের জ্ঞান অভিজ্ঞতা নিয়ে বিচার করে শান্তভাবে তার চিকিৎসা করে বলে সেই রেজাল্টটা দিতে পারে। অবশ্যই তার জন্য একটু সময় বেশি লাগতে পারে। এবার তার জন্যই বলছি, রোগটাকে পুষবেন না, নতুন রোগকে ডেকে আনবেন না। যা সমস্যা হয়েছে, অল্প সমস্যা হোক, এখনই দেখান, একটা পরামর্শ করুন, তারপরে অন্য ব্যাপার যে আপনি কি চিকিৎসা করবেন কিনা। যখনই পরামর্শ করবেন, আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমার জন্য এই চিকিৎসাটা প্রয়োজন আছে কিনা, তারপরে আপনি ডিসিশন নিন, কোনো অসুবিধা নেই। একদম। আমাদের সাথে কিন্তু অনেকক্ষণ থেকে কোনো বন্ধু অপেক্ষা করে আছেন, একটু দেখে নিতে হবে কে আছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি অঙ্কুশ ঘোষ কথা বলছি, পাঁচপুরা থেকে। আচ্ছা বেশ, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার অ্যাসিডিটি হচ্ছে খুব, মানে আমি অ্যাকচুয়ালি গ্যারেজে কাজ করি, তো আগে হতো না এই সমস্যাটা, তো এখন 2 বছর ধরে দেখছি কন্টিনিউয়াসলি কোনো কিছু খেলেই অ্যাসিডিটি হচ্ছে, মানে বিশেষত দুপুরের খাবারটা থেকে অ্যাসিডিটি হচ্ছে। আপনি সকালবেলা কি খেয়ে বেরোন? সকালবেলা এমনি চা বিস্কুট খেয়ে বেরোন। আচ্ছা, আর তার সাথে সাথে দুপুরের খাবার কখন খাচ্ছেন? দুপুরের খাবার ধরুন না, আমাদের কাজে তো চাপ থাকে, কখনো 1টা বেজে যায়, কখনো আবার 1:30 বেজে যায়। বাইরের খাবার খাচ্ছেন? হ্যাঁ, বাইরের থেকে কিনে খাবার খাচ্ছেন না বাড়ির খাবার খাচ্ছেন? না, বাইরের খাবারই খাচ্ছি। আচ্ছা, আপনার কোনো নেশা রয়েছে? কি বলছেন স্যার? কোনো ধরনের নেশা কি আপনার আছে? না না, কোনো ধরনের নেশা নেই, বাট স্মোকিংটা করি। না না, বলছি আপনার কি নেশা, কোনো ধরনের নেশার সমস্যা আছে? যে ধরুন অনেকে সিগারেট খায়, অনেকে চা অতিরিক্ত খায়, অনেকে অ্যালকোহল নেয়। আমি বললাম না স্যার, আমি একটু স্মোকিংটা করি, মানে স্মোকিং করেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে শরীরের ওপরে একটা ব্যাপার থাকে, যে শরীরের একটা নিয়ম আছে যার মধ্যে আমাদের পরিশ্রম করতে হয়, কায়িক পরিশ্রম যেটা বলি আমরা, সেটা একটা কি, সেটা হচ্ছে আমাদের যে ডেইলি রুটিন, তার মধ্যে একটা পার্ট। এবার সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, সেটাকে অতিরিক্ত মাত্রা করতে গিয়ে আমার অন্য জিনিসগুলো যদি বিঘ্ন ঘটে, তাহলেও কিন্তু আমি অসুস্থ হয়ে যাব। আপনার 2 বছর ধরে এই সমস্যাটা হয়েছে, আগেও খেয়েছেন, হয়নি, কারণ কি, শরীরের একটা ক্ষমতা থাকে, একটা টাইম অবধি সে কিন্তু জুঝতে পারে, সেই সমস্যাগুলো লড়তে পারে, তার মধ্যে মানে ফাইট করার ক্ষমতাটা থাকে, কিন্তু একটা টাইমের পর দেখা যায় শরীর আর নিতে পারছে না। আপনি খুব ভালো বুঝবেন, আপনাকে যদি উদাহরণটা দিয়ে দিই, আপনার যে গ্যারেজ আছে সেখানে হয়তো বিভিন্ন ধরনের গাড়ি আসছে, অনেক দামি দামি গাড়ি আসবে, অনেক ছোট গাড়ি আসবে, অনেক কিছু আছে, ঠিক আছে। এইবার আপনি কিন্তু সেই গাড়ির ডাক্তার, আপনি কিন্তু সেই গাড়িটাকে চেক করে বলেন যে আপনার এই সমস্যা হয়েছে গাড়ির। এমনি সাধারণ যিনি গাড়ি চালান তার মধ্যে সেই নলেজটা থাকে না। এবার যিনি গাড়ি চালাচ্ছেন বা যিনি গাড়ির মালিক, সেই জায়গাটায় আপনাকে রাখুন এবং ডাক্তারবাবুদেরকে রাখুন আপনার জায়গাটায়, যে আপনি যেভাবে একটা গাড়ির ধরে তাকে একটু চালিয়ে একটা চাবি স্টার্ট দিয়ে বুঝে যান কি সমস্যা আছে, ডাক্তারবাবুরাও কিন্তু সেটা বুঝতে পারে কেন হয়েছে। আপনার এতদিন হয়নি কারণ শরীর এতদিন লড়ছিল, একটা গাড়ির মধ্যেও তাই দেখা যায়। প্রথম যদি যত্ন না নেওয়া যায়, তাও চলছে, গাড়ি চলছে,
ইঞ্জিন অয়েলটা অনেক পুরনো হয়ে গেছে, তাও গাড়ি চলছে, একটা টাইমের পর আর চলতে চায় না, বন্ধ হয়ে গেল স্টার্ট, কার্বোরেটরে নোংরা জমে গেছে। এগুলো আপনারা দেখে বলে দিতে পারেন তো গাড়িটায় যখন স্টার্ট দিচ্ছেন তখন কি করছেন, আপনি বলছেন গাড়িটা যদি এইটা না সারানো হয় গাড়ি আর চলবে না, ফেলে দিতে হবে, বা এই জিনিসটার সমস্যা হয়েছে এটাকে আপনার কারেকশন করতে হবে। আপনার শরীরেও তাই, আপনার যে লাইফস্টাইল, সে লাইফস্টাইলটার মধ্যে দেখা গেছে আপনার কাজকর্ম করতে গিয়ে আপনার সবগুলো জিনিস, যতগুলো জিনিস দরকার সেগুলো ঠিক হচ্ছে না। আপনি দুপুরে খাচ্ছেন কোনো দিন এক টাইমে, কোনো দিন আরেকটা টাইমে। একটা খাওয়ার নির্দিষ্ট টাইম মেনে চললে হজমের প্রক্রিয়াগুলো ঠিক মতো হয়, এবং সেটা আপনি যে একটা বলছেন ঠিক আছে, কিন্তু আপনি ডেইলি একটা বলছেন ঠিকই, ডেইলি একটাই খান না, তাহলে আপনি এইটা বলতে পারতেন না যে খাবার কোনো টাইম নেই। আপনাদের ক্ষেত্রে এটাও হয়, খেতে বসবার সময় একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসলে আপনি যেহেতু কাজটাকে গুরুত্ব দিচ্ছেন, খাবারটা সরিয়ে রেখে আগে কাজটা করে নিচ্ছেন, তখন হয়তো 3টে বেজে যাচ্ছে। এগুলো একটা কারণ। তারপরে আপনার প্রপার রেস্ট এটাও নিতে হবে, রাত্রে ঠিক মতো রেস্ট নিতে হবে, যাতে আপনার শরীরের মধ্যে যত ক্ষয়ক্ষতি হয় সেটা রাত্রে রিপেয়ার করে শরীর, যখন আপনি বিশ্রামে থাকেন সেই সুযোগটা দিতে হবে। জলের পরিমাণ ঠিক রাখতে হবে শরীরে, এবং তার সাথে সাথে যে খাবারগুলো আপনার জন্য উপযুক্ত নয় সেগুলো খাওয়া চলবে না। সেটার জন্য আপনার আসতে হবে আমাদের চেম্বারে, এসে ডাক্তারবাবুদেরকে দেখান, আপনার দেখবেন এই মানে পেটের সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। আজকে যদি এটা সমস্যাটা ঠিক না করেন, ফিউচারে দেখবেন আরও কিছু রোগ চলে আসছে। কারণ এই আমা যেটা বলছিলাম আয়ুর্বেদ মতে, কিন্তু এই এই কিন্তু সব রোগকে সৃষ্টি করে। আজকে পেটের সমস্যা, কারণ এটা পেটে রয়ে যায় বলে পেটের সমস্যা সবচেয়ে প্রথমে শুরু, তারপর ও শরীরের যে যে অঙ্গগুলোতে যাবে তার রোগ দেখা যাবে। যে আপনার হাঁটুতে একটা বাতের সৃষ্টি করছে, দেখা যাবে আপনার লিভারের সমস্যা দেখাচ্ছে, একটা টাইমের পর আপনার হার্টের সমস্যা হতে পারে, একটা টাইমের পর কোমরের সমস্যা হতে পারে। এই সবগুলোই, কারণ সব মানুষের তো এটা হয় না, তাহলে যারা অসুস্থ হয় তারা কেন অসুস্থ হয়, তার বিভিন্ন কারণের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে আয়ুর্বেদ মতে এটা হচ্ছে একটা বড় কারণ যার জন্য মানুষের রোগের সৃষ্টি হয়। ফেলে রাখবেন না, রোগটাকে প্রশ্রয় দেবেন না, ঠিক আছে আমি চালিয়ে নিতে চাচ্ছি, একদম চালিয়ে নিতে চেষ্টা করবেন না। আপনি তো নিজেই জানেন যে গাড়ির একটা পার্টস বদলে দিলে সেটা ভালো ফাংশন করবে না, সেটাকে একটু রিপেয়ার করে দিলে মোটামুটি একটা তাপ্পি দিয়ে চালিয়ে দিলে হবে। এবার কি মানুষের ক্ষেত্রে পার্টসটা বদল করা অত সোজা ব্যাপার নয়, ওটাকে আপনার সারিয়ে তোলা যায়। সার্ভিসিং যেটা বলি আয়ুর্বেদাতে, কিন্তু বডি সার্ভিসিং একটা বিশাল বড় ব্যাপার, যেটাকে আমরা আয়ুর্বেদাতে পড়লে পঞ্চকর্মা থেরাপি। বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যার খুব মারাত্মকভাবে ওটার প্রভাব পড়েছে রোগটার শরীরের ওপরে, মনের ওপরে, সেখানে পঞ্চকর্মা থেরাপি দারুণ কাজ করে। এবং এনবিপিতে যে পঞ্চকর্মা থেরাপির ব্যবস্থা সেটা ইস্টার্ন ইন্ডিয়াতে আর কোথাও নেই। তাই আপনার বাড়ির কাছে যে এই সুবিধাগুলো আছে সেগুলোকে সরিয়ে রাখবেন না, সেগুলোকে ব্যবহার করুন, সেগুলোর অ্যাডভান্টেজটা নিন এবং নিজে সুস্থ হয়ে উঠুন। একদম। আমাদের কলার বন্ধু ওয়েট করছেন, একটু বলবো আপনাকে ওয়েট করতে, আমি একটু চেম্বারগুলো বলে নিই। ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে সোমবার এবং শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন আপনারা মঙ্গলবার এবং রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবারটা আপনারা বি শর্মাকে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, আর রবিবার দিন হাওড়া শিবপুরে পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে বুধবার দিন পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে বুধবার দিন পাচ্ছেন বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর শনিবার দিন পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, সেটা দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, জামশেদপুর, দুর্গাপুর, আগরতলা এবং মেছেদা। আর ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, দিল্লি এবং পাচ্ছেন বহরমপুরে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, শিলচর এবং কুচবিহারে। আরেকবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অগাস্টের 11 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে চেম্বার, আর অগাস্টের 18 তারিখে আপনারা পাচ্ছেন বনগাঁতে চেম্বার। একটু ভালো করে এগুলো নোট ডাউন করে রাখবেন, আর সময় থাকলে আমি হেল্পলাইন নাম্বারটা আরেকবার রিপিট করে দেবো। আপনাদের টিভি স্ক্রিনে কিন্তু সবসময় হেল্পলাইন নাম্বার এবং চেম্বার কোথায় কি আছে সমস্ত ডিটেলস যাচ্ছে। অনেকক্ষণ থেকে বন্ধু অপেক্ষা করছে,
একটু দেখি না কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। একটু জোরে কথা বলবেন দিদি ভাই, কোথা থেকে বলছেন? আমি আমতা থেকে বলছি, ডাক্তারবাবুর পুরনো পেশেন্ট। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আপনার পরিচয়টা জানি, একটু নামটা বলুন। আমি লতা ভূঁইয়া, আমতা থেকে গিয়েছিলাম দুটো ছেলেকে নিয়ে। দুটো ছেলেই আমার ভালো হয়েছে, 20-21 সালে গিয়েছিল। আচ্ছা। আর বি শর্মা বাবুর কাছে ওই ইয়েতে বসেছিল বালতিরি বাজারে, ওখানে দেখাতাম। আচ্ছা, ছেলের কি সমস্যা ছিল? ছেলে ছিল সরাইজি ছিল ছোটটা, বড়টা অ্যালার্জি 1200 ছিল। ও দুটো ছেলেই ভালো হয়েছে, এখন তারা সুস্থ রয়েছেন একদম, তাই তো? কোলাইটিস ছিল, পেটের প্রবলেম, তাহলে এখন ছোট ছেলের ওই গলায় চুলকানি হতো, পায়ে হতো, ওই সরাইজির ওষুধ খেতে এখন আর কোনোদিন ওই লোকটা আর হয়নি। বাহ, এখন তো আর আপনার ওষুধ খেতেও হচ্ছে না ছেলের? না 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 না, একদম না, পুরো ভালো আছে। এখন প্রবলেম ডাক্তারবাবু একটু, আমি না এক জায়গায় বাসে করে এক জায়গায় গিয়েছিলাম, মানে পাটা হাঁটুটা আমার একটু ঠুকে গিয়েছিল। এবার এখন হচ্ছে এই 4-5 দিন হাঁটুটার এক সাইড খালি একটু হাতটা টিপলে ব্যথা হচ্ছে। আচ্ছা, পা ফেলতে গেলে ব্যথা ব্যথা লাগছে, তাহলে কি করবো, এক্সরে করবো নাকি কি করবো? দেখুন, আপনি একটা কাজ করুন, নেক্সট যেদিন ডাক্তারবাবু ওখানে বসছেন আপনি একটা এক্সরে করে নিয়ে আসুন, হাঁটুর একটা এক্সরে করে নিয়ে আসুন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আপনি ওখানে গিয়ে বলবেন যে আমার হাঁটুর একটা এক্সরে করে দিন। হ্যাঁ, হ্যাঁ, এক্সরে করে ডাক্তারবাবুকে বালতিগুড়িতে দেখিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে। আমার ওই সুগার আর থাইরয়েডটা এই টেস্ট করেছি, সুগারটা আছে 93 আর থাইরয়েডটা আছে 1.92। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি একটা কাজ করুন, আপনি এর মধ্যে যেদিন আসবেন এক্সরে রিপোর্টটা করে সবগুলো রিপোর্ট নিয়েই আসুন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আপনি বালতিগুড়িতে যেহেতু দেখিয়েছিলেন, ওখানেই আপনার হয়তো কাছে হবে, ওখানে এসে দেখিয়ে নিন ডাক্তারবাবুকে। এই নেক্সট যেদিন আছে আপনি দেখিয়ে নিন, ঠিক আছে? আর আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনি শুনতে থাকুন কি বলছি। আপনাকে এই জন্যই ধন্যবাদ যে আপনি আমাদের আগে এখানে এসে আপনার 2 ছেলেকে সুস্থ করেছেন, এবং আরো 5 জন যে শুনছে ওনারা এবার বুঝতে পারছেন যে এখানে কতটা সুন্দরভাবে চিকিৎসা করে। আপনার এক ছেলের হয়েছিল কোলনের প্রবলেম, কোলাইটিস হয়েছিল, ঠিক আছে, যেটা পেটের সমস্যা থেকে হয়, ঠিক আছে? আরেকটা যেটা হয়েছিল আরেক ছেলের অ্যালার্জি, যেটা আরো মারাত্মক সমস্যা। দেখুন, উনি কিন্তু সারিয়ে নিয়েছে, উনি ফেলে রাখেনি, এই একটা ট্যাবলেট খেয়ে নিল। এরকম অনেক ট্যাবলেট বাজারে পাওয়া যায় যেগুলো খেলে যে অ্যালার্জিক যে সিমটমগুলো, চুলকনিটা কমে যাবে। হাঁচি আসলে অ্যালার্জিক সিমটম একটা হাঁচি থাকে, যদি হাঁচি আসে হাঁচিটা কমে গেল, নাক দিয়ে জল পড়ছে কমে গেল, এতে কিন্তু সেরে গেল না। কারণ যে কারণের থেকে হচ্ছে অ্যালার্জির যে প্রকোপটা, অ্যালার্জিটা যদি হাই থাকে অ্যালার্জি, ঠিক আছে, এই যে অ্যালার্জি টেস্ট করে রিপোর্টে আসে, এবং আমাদের যে এখানে ডক্টররা দেখছেন ওনারা কিন্তু একদম রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় এখানে। কেমন? আপনি একটা রিপোর্ট করালেন এবং পরে যখন ট্রিটমেন্ট শেষ হচ্ছে আপনি রিপোর্ট দুটো মানে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে রিপোর্টটার রেজাল্ট কি আছে। সিমটম তো দেখে বুঝবেন এটা সাধারণভাবে, এবং ধরুন অনেকের কৌতূহল থাকে যে এত মুখে বলছে আদৌ কি কাজে হচ্ছে, সেইটার আপনি কিন্তু রেজাল্টেই প্রমাণ পাবেন। মুখে তো অনেক কিছু বলতে পারে, কিন্তু রেজাল্ট যেটা আসবে সেই রিপোর্টটা তো আর ভুল বলবে না। তার জন্যই আমাদের এখানে দেখুন, উনি পুরনো পেশেন্ট বললেন, ওনার ছেলের একজনের অ্যালার্জি ছিল যেটা কমে গিয়ে আর ওষুধ খেতে হয় না, সিমটমটা তো আসেই না। আরেকজনের ছিল কি, তার কোলাইটিস ছিল, এটা বিশাল বড় সমস্যা। একটা লোকের এই যদি কোলাইটিস হয় বিশাল বড় সমস্যা হয়ে যায়, যে তার খাওয়া দাওয়া সব বন্ধ, সে একটা সুস্থভাবে বেঁচে থাকতেই পারে না, সবসময় একটা সমস্যা, সবসময় ব্যথা এরকম থাকে তাদের, সেগুলোর থেকে সুস্থ হয়ে গেছে। এখানেই বলবো একবার যে কোনো সমস্যা হোক এখানে আসুন, আমাদের এনবিপিতে এসে দেখান, দেখিয়ে ট্রিটমেন্ট করুন। একদমই। আগামী দিনে আপনারা আরো ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় আমরা কামনা করব। সেই কারণে কিন্তু একবার অন্তত এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হাতটা ধরে দেখুন, আপনি কখনোই কিন্তু জীবনে ঠকবেন না। আগামী দিনে আমরা অনুষ্ঠানে আবারও ফিরে আসবো, ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন।